ইসলাম গ্রহণ করেন না কেন? মানে এটার কারণটা কি? এটা কি আপনার অহংকার নাকি ভাল আপনার লাগে না ভাই, লজ্জা? ভাল লাগে না ভাই, কোনটা? ভাল লাগে না ভাই, ভাল লাগে না। আল্লাহর পাছায় লাথি মারতে মন চায় আমার। ভাই অনেকদিন যদি ভিডিও আমার দেখা থাকেন, এতদিন পরে আপনি সাতকাণ্ড রামায়ণ করে আপনি যদি এসে কোন ভাই সীতাকার বাপ, ভাই এত বলদ কেমনে হন ভাই আপনারা? এদের লাথি মেরে বের করে দিলাম যা। ভাই, এত বলদ কেমনে হয় ভাই? এত বলদ কেমনে হয়? এ কি বলদ ভাই? অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি আমি, আমি তো বসেছি না, আপনি নাস্তিক কেন? এ কি রে ভাই, মানে কি রি কইতে জন্মাই রি? মানে অদ্ভুত কাণ্ড কারখানা ভাই, আপনাকে যুক্ত অদ্ভুত করা কাণ্ড হয়েছে, বলেন। কারখানা। হ্যাঁ, আসিফ ভাই, হ্যাঁ বলেন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, বলেন। মানে যে কথাটা বলবো, আপনি তো বরাবরই, আমিও নিয়মিত আপনার লাইভ শুনি। তো একদিন লাইভ পেয়েছিলাম, তো ফারাজ ভাই ছিল, আপনার সঙ্গে কথা হয়নি। তো ব্যাপারটা হচ্ছে, বরাবরই আপনি ইসলামের বিপক্ষে কথা বলেন, ঠিকই আছে, ভালো লাগে শুনে। আমার প্রশ্নটা হচ্ছে, ধরেন আপনি একজন সমাজে দুর্বল প্রকৃতির মানুষ, আপনার সঙ্গে প্রতিবেশী, সমাজ সবাই অন্যায় করে, অত্যাচার করে আপনাকে। এগুলো নিয়ে আলোচনা ভাই বহুবার হয়ে গেছে ভাই, ভাই সেগুলো না, আমাকে একটু ছোট্ট ছোট্ট করে কথাটার উত্তরটা দেন। পুরোনো প্রশ্ন ভাই, অনেকবার এগুলো নিয়ে কথা হয়ে গেছে। যে ধর্ম, যদি আপনি এই জিনিসটা, এই যে যারা গরিব মানুষ তারা যদি পরকালে বিচার হবে এটা ভাইবা যদি তারা তারা যদি সহ্য করা শুরু করে, তাহলে সমাজের যে স্ট্যাবিলিটি, সমাজের যে, এক সেকেন্ড দাঁড়ান, একটু এক সেকেন্ড অপেক্ষা করুন। হুম। আহ, যেটা হচ্ছে যে এইটা হচ্ছে মানে এই জন্যই মার্কসের একটা কথা আছে যে ধর্ম হচ্ছে গরিবের জন্য আফিম। হ্যাঁ, মানে এটা বোঝানো হয়েছে এটা দিয়ে যে গরিবকে, দরিদ্র মানুষকে এই আফিমটা খাওয়ায় ঘুম পাড়ায় রাখা যায়। তারা যেন বিদ্রোহ না করে, তারা যেন রিভল্ট না করে। মানে যারা তাদেরকে শোষণ করতেছে তাদেরকে, সমাজের যে এই ক্লাস সিস্টেম, সমাজের ভিতরে যে শাসক এবং শোষক শ্রেণী, এই মানে যারা হচ্ছে শ্রমিক শ্রেণী, তাদেরকে যেন এই শ্রমিকই রাখা যায় চিরন্তন, আজীবন যেন শ্রমিকই রাখা যায়, এবং তাদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সমস্ত কিছু যেন ওই জায়গাতেই থাকে। এইটার একটা পরিকল্পনাই হইতেছে এই ধর্ম। এই ধর্মের উৎপত্তি হইতেছে এই কারণে যে গরিব মানুষের ও অসহায় দরিদ্র মানুষ যারা শিক্ষা বঞ্চিত, তাদেরকে ধর্মের মূলা ঝুলাইয়া, তাদেরকে জান্নাতের মূলা ঝুলাইয়া, হুরের মূলা ঝুলাইয়া তাদেরকে বলদ বানায় রাখা। যে তারা যেন নিয়ন্ত্রণে থাকে, তারা যেন শাসক শ্রেণীর নিয়ন্ত্রণে যেন তারা চিরদিন থাকে। কিন্তু তাদের যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে সেই গরিব মানুষেরই যুক্তি দিয়ে বিচার বিবেচনা করা উচিত ছিল, যে আমাকে যে মালিক যে টাকাটা দিচ্ছে ডেইলি, সেইটা তো আমার অধিকার হরণ হচ্ছে। পরকালে কি বালটা পাবো না না পাবো সেইটা দিয়া তো আমার কিছু যায় আসে না। আমার দরকার এই জীবনে আমার শ্রমের উপযুক্ত মূল্যটা যেন আমি হাতে পাই, সেইটা আমার দরকার। আমার দরকার, একজন গরিব মানুষের দরকার শিক্ষা, একটা গরিব মানুষের দরকার স্বাস্থ্য, স্বাস্থ্য সুবিধা, সে যেন অসুস্থ হইলে সে যেন চিকিৎসাটা পায়, একটা মিনিমাম স্ট্যান্ডার্ডের চিকিৎসা যেন সে পায়। তার দরকার ছিল একটা বাসস্থান, তার দরকার ছিল খাদ্য। কিন্তু যারা ধনিক শ্রেণী তারা চায় সমাজে যেন এই মানুষগুলা যেন তাদের এই অধিকারগুলা না চায়, তাদেরকে আমরা একটা ধর্মমূলা তাদের চোখের সামনে আমরা ধরায় দিই। এই ধর্মমূলাটা দেখে দেখে তারা ভাববো যে আচ্ছা আজকে পেটে ক্ষুধা নিয়ে ঘুমায় পড়ি, আমি তো জান্নাতে গিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিরিয়ানি খেতে পারবো, আমি তাইলে আজকে পেটে ক্ষুধা নিয়ে ঘুমায় যাই। আমার মালিক টাকা দেয় নাই তো কি হয়েছে, জান্নাতে গিয়ে আমি 3 কাঠা জমি পাবো, তাইলে আজকে আমি ঘুমায় যাই। হ্যাঁ, আমার দরকার নাই এইটা, এই যে আমার মালিক যে আমার ঠকাইলো এটা নিয়ে বিদ্রোহ করার আমার কোনো দরকার নাই। এইভাবেই সমাজে এই মানুষকে গরিবের দুষ্ট চক্রে আবদ্ধ রাখার জন্যই এই জিনিসগুলা তৈরি হয়েছে। এবং এই কারণেই এই জিনিসগুলা, এই চক্রটাকে ভাঙতে হবে, এবং এই চক্রটাকে ভাঙা দেখাইতে হবে যে একজন গরিব মানুষের যে অধিকারগুলা আছে সেই অধিকারগুলা পৃথিবীতেই, সেই অধিকারগুলা ঠিকভাবে তাকে দিতে হবে। এইটা প্রত্যেক মানুষের অধিকার, কেউ কাউকে শোষণ করতে পারবে না। যখন গরিব মানুষটা এই জিনিসটা বুঝবে, অসহায় দরিদ্র মানুষ যখন এই জিনিসটা বুঝতে পারবে যুক্তি দিয়ে, তখন সে তার অধিকারটা সম্পর্কে সচেতন হবে। তখন সে পৃথিবীতেই সে তার রাইটটা বুঝে নিবে, যখন সে এটা বুঝতে পারবে। কিন্তু যতক্ষণ তার সামনে ধর্মের মূলাটা ঝুলতেছে, সে কখনোই তার অধিকার সচেতন হবে না। সে ভাববে পরকালে তো আমার জন্য হুর বয়ে আছে, আমার জন্য খাবার দাবার সবকিছু বয়ে আছে। দুনিয়াতে তো ভাই 2 দিনের, এটা তো মানে জেলখানা। দুনিয়া হইতেছে একটা জেলখানার মতো। দুনিয়াতে পাইলি কি আর না পাইলি কি, আমার ঠকাইলে আরো ভালো, আমার ঠকাইলে আমি আরো জানাতে গিয়ে আরো বেশি বেশি পাবো। ওই যে বেটা ঠকাইছে না, সেই বেটাকে আল্লাহ পাক অনেক পিটি দিয়ে দিবে, তারপর আমাকে অনেক মানে মিষ্টি দিবে, মিষ্টি আর কলা দিবে। হ্যাঁ, আমি অনেক কিছু পাবো জানাতে গেলে। এই যে একটা মানে অপ্রমাণিত একটা অন্ধবিশ্বাস, এইটার কারণে এই গরিব মানুষটা
গরিব মানুষটার জন্য এটা আফিমের কাজটা করে। মার্কসের কথা যে গরিব মানুষের জন্য এটা হইতেছে আফিম। তার ক্ষতস্থানের যে ব্যথা, তার সারা শরীরে যে ঘা, সেই ঘায়ের ব্যথা সে ভুলে যায়, কিন্তু অসুখটা তাতে শেষ হয় না ভাই। একজন মানুষের যখন শরীরে ক্যান্সার হয়, তখন ওই আফিম খাওয়াইয়া দিলে কিছুক্ষণ সে একটা কল্পনার জগতে থাকতে পারে, কিন্তু ওই ক্যান্সারটা ক্যান্সারই থাকে। ক্যান্সারটাকে ঠিকভাবে চিকিৎসা করতে হবে। ওই আফিম খাওয়াইলে ক্যান্সার সারে না, তার শরীরটা ধীরে ধীরে পচন ধরবে, পুরো শরীরে ক্যান্সার ছড়ায় পড়বে। তার দরকার হচ্ছে একটা ভালো চিকিৎসা। আমরা সেই চিকিৎসার কথা বলতেছি। আমরা বলতেছি যে এই গরিব মানুষটাকেও যদি আমরা যুক্তি দিয়ে বোঝাইতে পারি, সেও তাকে যখন কেউ ঠকাবে তখন সে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করবে, যুক্তি দিয়ে চিন্তা করবে। সে যখন ভোট দিতে যাবে তখন সে যুক্তিকে ব্যবহার করবে, অন্ধবিশ্বাসকে ব্যবহার করবে না। তাকে যখন কোনো এমপি ইলেকশনের প্রার্থী এসে বলবে আল্লাহর নামে আমারে ভোট দাও, আমারে ভোট দিলে সেটা নবীরই ভোট দেওয়া হইব, এই লোককে সে ভোট দেওয়ার আগে সে যুক্তি দিয়ে চিন্তা করবে এই লোকটা আসলেই ভোট পাওয়ার যোগ্য কিনা। এই যে কারণে আমরা এই গরিব মানুষদেরকেও যুক্তিগুলা বোঝাবার চেষ্টা করি। সবসময় সফল হই না, কিন্তু আমরা চেষ্টা করি সহজভাবে বুঝাইতে। আপনি কি প্রশ্নের উত্তর পেয়েছেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি ভাই, পেয়েছি। আর কি কোনো আছে কিছু বলার? হ্যাঁ, সেই দিন একটা আপনার বক্তব্য শুনলাম যে বলছিলেন যে পৃথিবীর 97% বিজ্ঞানী বলছে যে মানুষ, মানে এক কথা বলছিলেন যে থিওরি অফ ইভলিউশন, মানে বিবর্তনের মাধ্যমে মানুষ এসেছে, তাই তো নাকি? একদম একদম। কিন্তু এটা যে চার্লস ডারউইনের বক্তব্য, তো কিন্তু এই চার্লস ডারউইনের বক্তব্যের পিছনে অনেক যারা বিজ্ঞানী আছে, অনেক বিজ্ঞানী যারা তো চার্লস ডারউইনের এই বক্তব্যটাকে, এই বিবর্তনটাকে তো ওরা সাক্ষ্য প্রমাণ দেয়নি যে এটা কখনোই হতে পারে না, ভুল এরকম বলছেন, তো অনেক ভুল বিজ্ঞানী বলছেন, আছে। ভুল বলছেন ভাই, ভুল বলছেন। পৃথিবীর 97% বিজ্ঞানী যারা বিবর্তন তত্ত্বকে বর্তমান সময়ে বলা হয়, বিবর্তন তত্ত্ব হচ্ছে জীব বিজ্ঞানের মেরুদণ্ড, মানে ব্যাকবোন। বিবর্তন তত্ত্ব ছাড়া জীব বিজ্ঞান কোনো সেন্স মেক করে না। জীব বিজ্ঞানী পুরা উধাও হয়ে যাবে বিবর্তন তত্ত্ব যদি সরায় নেই। জীব বিজ্ঞানের 80-90% হাওয়া হয়ে যাবে, কিছু সেন্স মেক করবে না। জীব বিজ্ঞান দাঁড়ায় আছে বিবর্তন তত্ত্বের উপরে। বিবর্তন তত্ত্ব হচ্ছে ব্যাকবোন অফ জীব বিজ্ঞান। জীব বিজ্ঞানের ব্যাকবোন হইতেছে বিবর্তন তত্ত্ব। আমি বলেছি যে বিবর্তন তত্ত্ব সম্পর্কে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা নেওয়া হয়েছিল, যে এইটা মানে মুসলিম বিশ্বে মুসলমানদের যে ওয়াচ টোয়া যে হুজুরা বলে যে কোনো অনেক সব বিজ্ঞানীরা বিবর্তনকে মিথ্যা বলেছে, অমুক বিজ্ঞানী বিবর্তনকে মিথ্যা বলেছে, এগুলো হচ্ছে ওই যে চুনাহাগা আব্বাসি টাব্বাসির মতো হুজুরেরা এগুলো বলে, চিৎকার করে করে বলে। কিন্তু পিউ রিসার্চ সেন্টারের যে গবেষণা, সেই গবেষণা অনুসারে দেখেন এখানে দেখানো হচ্ছে সায়েন্টিফিক কনসেনসাস অন ইভলিউশন নট শেয়ার্ড বাই পাবলিক। এখানে সায়েন্টিস্টদের মধ্যে 97% সায়েন্টিস্ট একমত যে ইভলভড ওভার টাইম, হিউম্যানস এন্ড আদার লিভিং থিংস হ্যাভ ইভলভড ওভার টাইম। সায়েন্টিস্টদের মধ্যে এই বিষয়ে ঐক্যমত, মানে ইজমা আছে 97%-এর। আর সাধারণ মানুষের ভিতরে এটা হচ্ছে 61%, অনেক কম। বিবর্তন তত্ত্ব হচ্ছে বর্তমান সময়ে যতগুলা তত্ত্ব আছে তত্ত্বগুলোর ভিতরে সবচাইতে শক্তিশালী, সবচাইতে প্রমাণিত, সবচাইতে অথেন্টিক, বিজ্ঞানীদের ভিতরে সবচাইতে স্বীকৃত তত্ত্বগুলোর ভিতরে একটা। এমনকি কিছু কিছু দিকে এটা নিউটনের তত্ত্বের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। অনেক বিজ্ঞানী মনে করে যে মানব ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ তত্ত্বই হইতেছে বিবর্তন তত্ত্ব। এমনকি নিউটন এবং আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের থেকেও এটা বেশি গুরুত্বপূর্ণ, এবং নিউটনের গ্রাভিটেশনাল থিওরির থেকেও এটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা সম্পর্কে এত এত প্রমাণ আছে। এখন আপনাকে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো তো আমার উচিত প্রমাণও করে দেয়া, নাহলে মুখে মুখে বললে কেমনে হবে? আমি তো আপনাকে পিউ রিসার্চ সেন্টারের সেই ইয়াটা দেখাইলাম মাত্র। এবার আমরা একটু চ্যাট জিপিটি তে গিয়ে আমরা একটু জিজ্ঞেস করি যে যে বাংলাদেশের, হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন, বাংলাদেশের অনেক ওয়াজে অনেক হুজুর এটা বলে, আরে বিবর্তন তত্ত্বকে বিজ্ঞানীরা ভুল প্রমাণ করেছে, আরে বিজ্ঞানীরা বিবর্তন তত্ত্বকে মেনে নেয়নি, এগুলা অনেক ওয়াজে সারাক্ষণ বলতে থাকে। কিন্তু ভাই বিজ্ঞানীদের মধ্যে এই রকমের এরকম হতে পারে কিছু দুই একজন বিজ্ঞানী, তারা তাদের ধর্মীয় কারণে তারা হয়তো এমন কোন একটা পরিবার থেকে আসছে যে পরিবারে ধর্মটা খুবই প্রমিনেন্ট, ধর্মটা খুবই শক্তিশালী, সেই কারণে তারা বিবর্তন তত্ত্ব না পারে গিলতে, না পারে উগলাইতে। হ্যাঁ, এইরকমের কিছু বিজ্ঞানী পৃথিবীতে থাকতে পারে, ক্রিয়েশনিস্ট কিছু লোকজন থাকতে পারে, কিন্তু তাদের বক্তব্যের সপক্ষে তারা কোনো ভ্যালিড আর্গুমেন্ট বা ভ্যালিড প্রমাণাদি সেগুলো এখন পর্যন্ত পেশ করে নাই। আর বিবর্তন তত্ত্ব হচ্ছে একটা
থিওরি, বিজ্ঞানের জগতে সর্বোচ্চ যেটাকে ধরা হয় সর্বোচ্চ জিনিস, এইটার ফলসিফিকেশন আছে। যদি কোনো বিজ্ঞানী বিবর্তন তত্ত্ব কিভাবে মানে ভুল প্রমাণ করা যায় সেই পদ্ধতিও দেয়া আছে বিবর্তন তত্ত্বের ভিতরে। বিবর্তন তত্ত্বকে যদি কেউ ভুল প্রমাণ করতে চায়, খুব ইজি কাজ ভাই, একদম খুব সহজ কাজ। আমি এই যে চ্যাটজিপিটি থেকে আপনাকে দেখাবো কিভাবে বিবর্তন তত্ত্বকে ভুল প্রমাণ করতে হবে, একদম ইজি কাজ। একটা এভিডেন্স দেখাতে পারলে আপনি কিন্তু জিতে যাবেন এবং নোবেল টোবেল পেয়ে যাবেন। আচ্ছা, আমি তাহলে জিজ্ঞেস করি, বাংলাদেশের ইসলামিক হুজুরদের মধ্যে বড় অংশ দাবি করে বিবর্তন তত্ত্ব নাকি বিজ্ঞানীরা বাতিল করেছে, এটা নাকি আর বিজ্ঞানীদের মধ্যে স্বীকৃত তত্ত্ব নয়, এটি সম্পর্কে যুক্তি ও বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে বলো তথ্যগুলো সঠিক কিনা। ঠিক আছে ভাই, এই প্রশ্ন করলাম, ঠিক আছে? হুম। আচ্ছা, একটা লাইন লিখে দিই, ধর্মীয় আবেগ এই উত্তরে যেন প্রভাব বিস্তার না করে। আচ্ছা, উত্তরে বানানটা ভুল হয়েছে, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, আমি চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করতেছি, হাই আইকিউ দিয়ে রাখছি আমি, হাই আইকিউ দিলে ওরা বেশ ভালো উত্তর দেয়, বিস্তার একটু সময় লাগে কিন্তু ভালো উত্তর দেয়। দেখি আমরা কি বলে। বাংলাদেশের ইসলামী হুজুরদের মধ্যে বড় অংশ দাবি করে, আচ্ছা সে বলতেছে যে আচ্ছা আপনি পড়েন তো ভাই, কি লিখতেছে সে, পড়েন আপনি। 85 ভাই পড়েন, 85 ভাই আছেন নাকি? হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে একটু পড়েন, এখানে কি লিখতেছে আচ্ছা। পড়েন আপনি। এটা পড়তে হলে তো দাঁড়ান, তাহলে রোটারিটা অন করি। তো খুব ছোট তো ভাই লেখাগুলো। একটু 2 আঙ্গুল দিয়ে লম্বা করে ফেলেন, আপনার স্ক্রিনটা লম্বা করে ফেলেন, দেখেন 2 আঙ্গুল দিয়ে হ্যাঁ টান হ্যাঁ মারলে লম্বা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, লম্বা হয়েছে। আমি দাবিটিকে 3 ভাগে যাচাই করছি। বিজ্ঞানী সমাজের অবস্থান, হুজুরদের প্রচলিত বাতিল হয়ে গেছে, ধরনের দাবির যুক্তি, যুক্তিগত ত্রুটি। হ্যাঁ আচ্ছা, এখন হ্যাঁ। সে সার্চ করতেছে, সার্চ করে আপনাকে বলবে যে এটা সম্পর্কে তার মতামত কি। এগুলো হইতেছে যে বাংলাদেশের অশিক্ষিত মূর্খ হুজুরদের কথাবার্তা, এগুলা মানে ইউরোপ আমেরিকার ইউনিভার্সিটি থেকে এগুলো বললে হাসতে হাসতে মানুষ মরে যাবে আর কি, হুম। মানে পাগল হয়ে যাবে। যে বিজ্ঞানীদের মহলে এই কথা শুনলে মানুষ হাসতে হাসতে মরে যাবে যে বিবর্তন তত্ত্বকে বাংলাদেশের চুনাহাগা আব্বাসি ভুল প্রমাণ করে দিচ্ছে। ঠিক আছে, এটা তো খুবই হাস্যকর হয়ে যায়। তারপরে দেখি যে চ্যাটজিপিটি কি বলে, দেখি আমরা। আচ্ছা একটু সময় নিচ্ছে, এই হাই আইকিউ দিয়ে রাখলে একটু বেশি সময় নেয়। থ্যাঙ্কিং দিচ্ছে তো, দেখা যাক। সে তামাম দুনিয়া সে সার্চ করতেছে। আশা টাশা দেখাচ্ছিল। আচ্ছা, রায় হচ্ছে দাবিটি বৈজ্ঞানিকভাবে মিথ্যা, বিবর্তন তত্ত্ব বিজ্ঞানীরা বাতিল করেছে বা এখন আর স্বীকৃত নয়, এ ধরনের বক্তব্য বিজ্ঞানী সমাজে বাস্তব অবস্থানের সম্পূর্ণ বিপরীত। আচ্ছা আপনি পড়েন ভাই, কি লিখছে পড়েন। হ্যাঁ, তো আপনার পরে থেকে পড়ছি। পড়েন। রায় দাবিটি বৈজ্ঞানিকভাবে মিথ্যা, বিবর্তন তত্ত্ব বিজ্ঞানীরা নয়, এই ধরনের বক্তব্য বিজ্ঞানী সমাজের বাস্তব অবস্থানের সম্পূর্ণ বিপরীত। জীববিজ্ঞানে বিবর্তন এখনো কেন্দ্রীয় কার্যকর, পরীক্ষিত এবং প্রমাণ সমর্থিত ব্যাখ্যামূলক কাঠামো। বিতর্ক আছে এবং বিবর্তনের নির্দিষ্ট মেকানিজম, হার, জিন নিয়ন্ত্রণ, আচ্ছা এগুলো সব ইংরেজি। এপিজেনেটিক্স, ডেভেলপমেন্ট বায়াস, নিউট্রাল ড্রিফট, সিলেকশনের আপেক্ষিক গুরুত্ব ইত্যাদি নিয়ে। কিন্তু জীবন পরিবর্তিত হয়েছে, প্রজাতিগুলো সাধারণ পূর্বপুরুষ আছে এবং জেনেটিক পরিবর্তন ও নির্বাচনের মাধ্যমে জীববৈচিত্র্য তৈরি হয়েছে। এই মূল বক্তব্য বিজ্ঞানী সমাজে বাতিল হয়নি।
প্রথম ভুলটা হয় তত্ত্ব শব্দ নিয়ে। সাধারণ কথায় তত্ত্ব মানে অনুমান, বিজ্ঞানের থিওরি মানে হচ্ছে বহু পর্যবেক্ষণ, পরীক্ষা, পূর্বাভাসকে একত্রে ব্যাখ্যা করা শক্তিশালী কাঠামো। ন্যাশনাল একাডেমিক্স পরিষ্কার করেছে বিবর্তন বৈজ্ঞানিক অর্থে একই সঙ্গে ফ্যাক্ট এবং থিওরি। এই কথাটা দেখা যাচ্ছে ভাই? 85 ভাই, এই কথাটা কি দেখা যাচ্ছে? বিবর্তন বৈজ্ঞানিক অর্থে একই সাথে ফ্যাক্ট এবং থিওরি, এই কথাটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, 85 ওনার কথা আমি শুনতে পাচ্ছি না আর। আমি তাহলে দেখায় যাই। দেখেন এখানে বলতেছে একই সাথে আহ, বিজ্ঞানী সমাজের অবস্থান স্পষ্ট। পিউ রিসার্চ সেন্টারে 98% এস সদস্য বলেছে বিজ্ঞানী বিবর্তিত হয়েছে। সায়েন্টিস্টদের মধ্যে এআর 99%। মানে কি একটা অবস্থা, তাই না? 99% কোন একটা বিষয় বিজ্ঞানীরা যে একমত হয়েছে, এটাই তো একটা অদ্ভুত বিষয়। হ্যাঁ, বিজ্ঞানীরা তো সাধারণত কোনো বিষয়ে একমত হয় না, খালি একজন আরেকজনের সমালোচনা করে। আচ্ছা, জীবাশ্ম প্রমাণে মিসিং লিঙ্ক নেই কথাটি প্রায় অপপ্রচার হিসেবে ব্যবহৃত হয়। মানে সম্পূর্ণ সবকিছু বলে দিতেছে। হ্যাঁ, সবকিছু বলে দিতেছে। ডারউইন ভুল প্রমাণিত বিবর্তন যুক্তিটি স্ট্রম্যান, সবকিছু বলে দিচ্ছে। এবং এখানে সুতরাং বরং আধুনিক জীববিজ্ঞান, জেনেটিক্স, মেডিসিন, ইকোলজি, এগ্রিকালচার, ভাইরোলজি ইত্যাদি সব ক্ষেত্রে এটি একটি মৌলিক কাঠামো। এটা একটা ব্যাকবোন, জীববিজ্ঞানের ব্যাকবোন হইতেছে ইভোলিউশন থিওরি। এটা কিভাবে বাতিল হয়? মানে এটা বাতিল হলে তো জীববিজ্ঞান ধসে পড়বে, জীববিজ্ঞানের আর কোনো মিনিং থাকবে না, কোনো সেন্স মেক করবে না। আচ্ছা, পরের জনকে যুক্ত করি। আহ, আজকে দেখি আর কেউ কে দেখছি না। ফারাজ ভাই, ইকবাল ভাই, কেউই আজকে আর নাই কেন? ঠিক আছে, পরের জনকে দেখি। আমি সত্য আপনাকে যুক্ত করেছে, বলেন। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ, বলেন। ভাই, আমি আসলে কোরআন একটা আয়াত পড়ছিলাম আপনার সূরা আল ইমরানে 16 নম্বর আয়াত। বলতেছে যে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, সুতরাং তুমি আমাদের পাপ ক্ষমা করো এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো। ভাই, এটা কোরআন তো আপনার আল্লাহর নিজের বাণী। তাহলে আল্লাহ কার কাছে ঈমান আনতেছে আর কার থেকে নিজের পানা চাইতেছে? তা তো ভাই, আমিও তো এই আয়াতগুলো পড়ছি, আমিও তো, আমারও তো মাথায় এটা আসছে যে এটি আবার কি কথা, আল্লাহ আবার এগুলা কি কয় আল্লাহ? হ্যাঁ, সূরা রাদে ঠিক আছে, তোমরা ধৈর্য ধারণ করেছো বলে তোমাদের প্রতি শান্তি কত ভালো পরিমাণ। এটা কথা আল্লাহ এটা কইতারে, এটা শান্তি দিছে। কিন্তু একটা পরপর থেকে আমার মাথার ভিতর ঘুরতেছে যে আল্লাহর প্রতিপালক কে? সে আবার কার থেকে ঈমান আনতেছে, কার কাছে ক্ষমা চাইতেছে? হ্যাঁ, উদ্ভট উদ্ভট কথাবার্তা। আল্লাহর তো এই ধরনের কথাবার্তা বলার কথা না। আর কি কিছু বলবেন? আরে আমি সত্য ভাই। না ভাই, এই জন্য। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় দিই আজকে। ভালো থাকেন, আবার কথা হবে। আমি ইকবাল ভাইয়ের একটা লাইভ দেখলাম সেদিন। ইকবাল ভাই তো একটা মানে মানে অমিত ভাই আর ইকবাল ভাই ছিলেন একটা বোধহয় ফিলোসফির কোন একজনকে নিয়ে আসা হয়েছিল। ইকবাল ভাই তো ওই ফিলোসফির যে প্রফেসর, তাকে তো একেবারে মানে ন্যাংটা করে ছেড়ে দিল। আমার কাছে যেটা মনে হলো, একেবারে মানে উলঙ্গ করে বাইর করে দিল। ওই বেটায় পরে ভেঙে গেছে যে ফিলোসফির যে প্রফেসর বেলা নিজেকে দাবি করতেছে। ওইটা আমিও মানে ওই লাইভটা পরে দেখছি আমি, আমারও তখন ইচ্ছা করছিল যে টিকা পড়ি, কিন্তু তখন লাইভটা শেষ হয়ে গেছে। আমি যখন শুনছি তখন লাইভটা শেষ হয়ে গেছে। কিন্তু ইকবাল ভাই যেভাবে ধরছিল, একদম মারাত্মক ধরা ধরছিল, এবং ওই ব্যাটারে একেবারে ন্যাংটা করে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, বেড়া পরে পালাই গেছে, ওই লাইফটা থেকে চলে গেছে আর কি। বা আমাকে ইনসাল্ট করা হয়েছে বইলা চলে গেছে। আসলে ইনসাল্ট করছে সে ইকবাল মানে ইনসাল্টিং বক্তব্য দিতেছিল, কিন্তু পরে সে নিজেই মানে সেন্টিমেন্টাল কিছু কথাবার্তা বলে চলে গেছে। কারণ ইকবাল ভাই যেখানে ধরছিল সেখানে তার কোনো পালাবার পথ ছিল না। ইকবাল ভাই যে পয়েন্টটা তুলছিল, ওই যে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্টের, সেইখানে ওই বেটাকে একেবারে নাকানি চুবানি খাওয়াইয়া একেবারে মানে ইয়া করে দেওয়া যেত। আপনারা ওই যে মানে অমিত ভাইয়ের ওই লাইভটা দেখেন, যারা দেখেন নাই তারা একটু দেখেন। অমিত ভাইয়ের লাইভে একটা ফিলোসফির একজন প্রফেসর, আমেরিকার কোন একটা ইউনিভার্সিটির সে প্রফেসর, সে আসছিল আইসা কালাম আর্গুমেন্টের পক্ষে বলতেছিল যে সেটা নাকি একটা ইকবাল ভাই ধরছে একদম জায়গা মতো যে এটার ভ্যালিডিটি নিয়ে তো কোশ্চেন, এটা তো ভ্যালিডিটি কোশ্চেনেবল। ওই লোক বলতেছে না, এটার ভ্যালিডিটি নিয়ে কোনো ফিলোসফার এটা নিয়ে আর্গু করে নাই, তাহলে আমি কেন এটা নিয়ে কথা বলবো? সে বলতেছে ইকবাল ভাইকে, তুমি যাও গিয়া ফিলোসফির 101 কোর্স করে আসো, তুমি যুক্তিবিদ্যার প্রাইমারি জিনিস শিখে আসো। কিন্তু
কেন এটা ইকবাল ভাইয়ের কাছে ভ্যালিড মনে হচ্ছে না সেটা তো তাকে বলতেই দিচ্ছে না। পরে যখন বলতে নিল তখন সে গোসা টোসা কইরা চলে গেল এখান থেকে। মানে ওইটারে এমন ইকবাল ভাইকে তো আচ্ছা, ইকবাল ভাই যদি শুনে থাকেন তাহলে আপনি যুক্ত হইতে পারেন, আমি ওইটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনার ওই যে অমিত ভাইয়ের পেজে দেখেন, অমিত ভাইয়ের পেজে বোধহয় আছে। মানে বর্তমান আমার পরিস্থিতিটা মানে অ্যাগনস্টিক পর্যায়ে চলে গেছে। তো এখন বিষয়টা হলো যে আসলে নবী মোহাম্মদ যে মনে করেন যে মানে একজন যে নবী ছিল, কিন্তু মানে আপনাদের ইয়া অনুযায়ী তো উনি তো ওরকম ভালো মানুষ ছিল না, কিন্তু যে সারা রাত জেগে নামাজ কালাম পড়তো, এরকম কোরআন শরীফ মুখস্থ করতো, পাটা নাকি ফুলে যেত। তো এই জিনিসগুলো তাহলে এত কষ্ট উনি কেন করতো ভাই? এইগুলো তো ভাই অনেক মানুষই করে। হিন্দুদের ভিতরে আপনি এই জিনিস দেখতে পাবেন, হিন্দু বাবা টাবা যেগুলো আছে সেগুলা নানা শারীরিক কসরত করে, মানে হিমালয় পর্বতে গিয়ে বয়ে থাকে ঠান্ডার ভিতরে। হ্যাঁ, এইগুলো তো ভাই সব ধর্মের ভিতরেই আছে। কিন্তু এটা তো এই জিনিসটা প্রুভ করে না। মানুষের নানা ধরনের শারীরিক বা মানসিক সমস্যা থাকে। যখন বয়স হয়ে যায় তখন মানুষ ঘুম হয় না বা অস্থিরতা তৈরি হয়, মনের ভিতরে অস্থিরতা তৈরি হয়। তখন মানুষ নিজেকে শান্ত করার জন্য নানা মেকানিজম করে। কেউ হয়তো মেডিটেশন করে, কেউ নামাজ পড়ে, কেউ পূজা করে, কেউ এটা করে সেটা করে। অনেক মানুষ যার যার মানে মন মানসিকতা যেরকম সে সেইভাবে তার পদ্ধতি খুঁজে নেয়। আবার অনেকে মনে করেন যে ইয়াং পোলাপান যারা আছে তারা মনে করেন একটু মাস্টারবেট করে, হস্তমৈথুন করে। হস্তমৈথুন করলে তাদের স্ট্রেস রিলিফ হয়, তারা একটু মজা লাগে। আপনি মনে করেন একটু রিলস দেখতেছেন ফেসবুকে, সেটা দেখলে আপনার একটু মজা লাগে, বিনোদন নেন একটু। অনেক মানুষ নানাভাবে নিজেদের যে সাইকোলজিক্যাল প্রবলেম বা নিজের ভিতরে যে স্ট্রেস আছে সেই স্ট্রেস রিলিফ করার জন্য নানা পদ্ধতি বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ব্যবহার করে। ঠিক আছে, এটা থেকে এই জিনিসটা প্রমাণ হয় না। কেউ এই যে মানে মনে করেন জঙ্গলে গিয়ে বয়ে থাকে, কেউ নদীর পাড়ে গিয়ে বয়ে থাকে, কেউ নামাজ রোজা দিয়ে বয়ে থাকে, এইগুলা থেকে প্রমাণ হয় না যে সেই ব্যক্তি আসলেই ঈশ্বরের দূত, এরকম প্রমাণ হয় না। যেমন হিটলার সেই সকাল 5টা 4:30টার সময় ঘুম থেকে উঠতো। হ্যাঁ, উঠা সে এক্সারসাইজ করতো। এক্সারসাইজ করে সে এমন ভাবে করতো যেন তার যারা অনুসারী আছে তারাও তাকে ফলো করে। সে এমন ভাবে তার জীবনটা গঠন করছিল যেন তার অনুসারীরাও তাকে অক্ষরে অক্ষরে ফলো করে। তার মানে তো এটা না ভাই যে এই হিটলার তো চাইলেই, সে যখন জার্মানির চ্যান্সেলর ছিল তখন তো সে চাইলেই সারাদিন ঘুমাইতে পারতো, কিন্তু সে তো ঘুমাইতো না। সে তো প্রতিদিন ওই 4টা 4:30 5টার সময় ওইটা লেফট রাইট করতো। তাতে তো এটা প্রমাণ হয় না যে হিটলার একজন মানে মহাপুরুষ বা ঈশ্বরের প্রেরিত পুরুষ, এটা প্রমাণ হয় না তো। জি ভাই, বুঝতে পারছি। ভাই আমি তো আপনাদের সংশয়.com এর অনেক কিছুই পড়ছি। তো এর আগে দেখলাম যে একটা নতুন একটা বই লঞ্চ করছেন, তো এই বইটা অ্যাক্সেস করবো কোথা থেকে? আপনার ওই সংশয়.com এর ভেতর থেকেই নাকি? হ্যাঁ, সংশয়.com এর উপরেই ব্যানারে দেয়া আছে, বইটার পিডিএফ এর লিংকও দেয়া আছে। আপনি পিডিএফটা পড়তে পারেন ডাউনলোড করে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে হাফেজ ভাই, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আবার কথা হবে আশা করি। ঠিক আছে ভাই। ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে কল রেকর্ডের বিষয়ে বলেন, এলিগেশন তো পারমিশন না নিয়ে কল রেকর্ড করা যাবে না। তো এখন কথা হচ্ছে, মনে করেন যে কেউ একজন আমাকে বারবার গালি দিচ্ছে, তো আমি কি তার পারমিশন নিয়ে আমি কল রেকর্ড করবো? তাহলে তো আসে গালি দিবে না। তখন সেটা তো ক্রাইমের পর্যায়ে পৌঁছে যাবে। তো যদি বারবার আপনাকে গালি দেয়, আপনার নিষেধ করা সত্ত্বেও যদি আপনাকে গালি দেয়, তখন তো সেটা কোর্টে সাবমিট করার মতো উপযুক্ত হয়ে যাবে। হ্যাঁ, দেখুন কোর্টে সাবমিট, এটা বুঝতে উপযুক্ত হয়ে যাবে কোর্টে সাবমিট করার মতো। গালি দিলে মানুষ এটা কোর্টে নেয়। সেটা গালি দিলে আপনি কোর্টে যেতে পারেন। আপনার কোর্টে যেতে তো কোনো মানা নাই, কোনো বিধান তো নাই যে গালি দিলে কোর্টে যাওয়া যাবে না। অবশ্যই আপনি কোর্টে চাইলে কোর্টে যেতে পারেন। আরো একটা কথা বললেন যে স্ক্রিনশট আপনি দেখাইছেন নাকি বললেন, ওই স্ক্রিনশটটা নিয়ে গিয়ে আপনাদের ঠিক হচ্ছে নাকি? স্ক্রিনশট নেওয়া ঠিক আছে নাকি মানে? সেখানে তো গালিগালাজ করা হয়েছে। গালিগালাজ হ্যাঁ, ওই করলে গালিগালাজ যদি আমি তো আমার বক্তব্যের ভিতরে বলেছি, যদি আপনাকে অপমান করে, যদি আপনাকে হুমকি দেয়, আপনাকে এমন কোনো ক্রাইম করে যেটা হচ্ছে ক্রাইমের পর্যায়ে পৌঁছায়, মনে করেন আপনার বউকে আমি আমার নোংরা নোংরা ভালোভাবে ছবি কথা বলেন। পাঠাইলাম। মনে করেন আপনার বউকে, আপনার আম্মুকে, মনে করেন আমি আপনার আম্মুকে, আপনার আম্মুর ইনবক্সে আমি আমার নোংরা নোংরা ছবি পাঠাইলাম। এই যে কথার মাঝখানে কথা কেন? কথার মাঝখানে নোংরা ভাষায় কথা বলতেছেন। নোংরা ভাষায় কোথায় কথা বলতেছি? আমি তো ভালো ভাষায় কথা বলতেছি। ওদিকে কেন? আচ্ছা, মিউট করে রাখলাম। মনে করেন আপনার আম্মুকে এক চুনাহাগা মুমিন, মনে করেন মুশফিক মিনার তার গোপনাঙ্গের ছবি, তার ছোট মোহাম্মদের ছবি মুশফিক মিনার এবং ইনসেস জনের যে সান্ডা আছে সে তার গোপনাঙ্গের ছবি আপনার আম্মুকে পাঠাইতেছে। এইটা তো অবশ্যই একটা ক্রাইম হবে। তখন তো আপনি সেটার স্ক্রিনশট নিবেন এবং সেই স্ক্রিনশটটা নিয়ে আপনি কোর্টে সাবমিট করবেন বা সোশ্যাল মিডিয়াতেও সাবমিট করতে পারেন যে এই যে দেখো, এই ছেলে ফেসবুকে কত বড় ভালো ভালো কথা লেখে, বড় বড় কথা লেখে, ইসলাম দিনের কথা লেখে, দিনের পথে আসো তোমরা, কিন্তু ইনবক্সে সে আবার আমার আম্মুকে
তার ছোট মোহাম্মদের লোম আলা দাড়িওয়ালা ছোট মোহাম্মদের ছবি পাঠিয়ে দিছে আমার আম্মুকে। এইটা তো আপনি তখন বলতেই পারেন, তখন আপনার সেই স্কোপটা খুলে যাবে। কিন্তু আপনি যখন আমাকে একটা ফোন দিচ্ছেন আমার সাথে একটা কথা বলার জন্য, সেই সময় তো আমি যদি আমার ফোনে এমন কোন একটা মানে অ্যাপ থাকে যে সমস্ত ফোন কল রেকর্ড হয়ে যায়, সেটা তো আনএথিক্যাল, সেটা তো কনসেন্টের ভায়োলেশন। আমি তো আপনাকে আপনি তো আমার কাছ থেকে সেই সম্মতিটা নিতে হবে যে আপনার কলটাকে আমি রেকর্ড করব, আমি কি রেকর্ড করতে পারি। যখন জেনারেল কনভারসেশন হবে তখন তো আমাদের অবশ্যই আমারও অনুমতি নিতে হবে, আপনারও অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া তো সেটা ক্রাইম। এখন এই সামান্য জিনিসটা যদি আপনার মাথায় না ঢোকে, তাহলে তো বোঝা যাচ্ছে যে আপনি একটা চুনাহাগা মাদ্রাসা থেকে উঠে আসা একটা মমিন। আপনাদের মাথায় তো এগুলো ঢুকবে না ভাই। এটা মানে অবশ্যই ঠিক যে আপনাদের মাথায় এগুলো ঢুকবে না। কনসেন্টের ভায়োলেশন কি, এগুলো তো আপনাদের মাথায় ঢুকবে না, জীবনেও ঢুকবে না, মাহাতুরি দিয়ে বাইরে ঢুকাইলেও ঢুকবে না। আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন না যে একজন মানুষ আরেকজন মানুষের সাথে জেনারেল একটা কনভারসেশন করলে সেই কলটা রেকর্ড করা যায় না, সেইটা ভায়োলেশন অফ কনসেন্ট হয়। ঠিক আছে, এটা কনসেন্টের ভায়োলেশন হয়। এই সামান্য বোধ বুদ্ধিটুকু আপনারা 100 বার মইরা 100 বার জন্ম নিলেও আপনাদের মাথায় কোনোদিন এই জিনিসটা ঢুকবে না যে এটা কেন ক্রাইম। কিন্তু এটা সভ্য পৃথিবীতে ক্রাইম যতক্ষণ না পর্যন্ত কোনো ক্রিমিনাল অফেন্স হয়। যখন ক্রিমিনাল অফেন্স হবে তখন সেটা আর ক্রাইম হবে না। তখন আমি আপনার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডটাকে আমি উপস্থাপন করতে পারবো, যেটা ওই সময় উপস্থাপন হয়েছে, যেটা ওই মেহেরুন্নেসা যে স্ক্রিনশট দেখাইছে সেটার ভিতরে পরিষ্কারভাবে ওই মুমিনের গালিগালাজ ছিল। তখন সেটা ভায়োলেট হয়েছে, সেটা গালিগালাজ হয়েছে। এই যে এই কনসেন্টের ইয়াটা তখন আর নাই, কনসেন্টের রুলিংসটা তখন আর নাই। এইটুক বোধ বুদ্ধি তো আপনাদের মাথায় তো ঢুকবে না ভাই। আপনারা তো মানে হুজুরের পাছা মারা খায় খায় তো আপনারা বড় হন। হ্যাঁ, আপনারা তো মাদ্রাসাতে হুজুর যখন সরিষার তেল দিয়ে আপনাদের পাছা মারে, সেই পাছা মারা খায় খায় আপনারা বড় হন। আপনারা কি এগুলো বুঝবেন? আপনারা তো এগুলো বুঝবেন না যে কনসেন্ট কাকে বলে। একজনের কল রেকর্ড করতে হইলে যে তার অনুমতি নিতে হয়, এইটা তো আপনার মাথাতে ঢুকবে না। কেমনে ঢুকবে বলেন? আপনারা তো মাদ্রাসাতে তো আপনাদের তো কেউ কনসেন্ট নিয়ে আপনাদের পাছা মারে নাই। আপনাদের বড় হুজুর যখন আপনার পাছা মারছে তখন তো আপনার কনসেন্ট নিয়ে মারে নাই ভাই। তাহলে আপনি বুঝবেন কেমনে? হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ, আচ্ছা, এবার বলতেছে এই যে নাস্তিকরা নাকি ভালো ভালো অনেক কথা বলে, শালা এত করে গালি টালি দিলি, এগুলো কি করলি? ঠিক আছে, গালি কোথায় দিলাম? আপনার যে পাছা মারে আপনার হুজুর, কথা শেষ করতে দিতে আবার হবে শেষ তো। তোরে আমি কথা শেষ করতে দিব? তোরে আমি কি এরকম কোনো ইয়া দিছি যে তোরে আমি কথা শেষ করতে দিব? তোরে কোনো আমি এই কথা লিখিত দিছি যে তুই আসলে আমার লাইভে আসলে তোরে আমি কথা শেষ করতে দিব? তোদেরকে তোদের বড় হুজুরেরা রাতের বেলা রুমে নিয়া তোদের পাছা মারে, সেখানে তো কনসেন্টের কোনো ব্যাপার থাকে না। এই জন্য তোরা তো এগুলা বুঝবি না। হ্যাঁ, তোদের মাথাতেই তো এটা আসবে না যে এটা কনসেন্ট নিতে হয়। হ্যাঁ, তোদের পাছা মারতে হলে যে কনসেন্ট নিতে হয়, এটা তোরা বুঝবি কেমনে রে? মাদ্রাসার সঙ্গী সুনাহাগা মুমিন, তোরা কেমনে বুঝবি কনসেন্ট জিনিসটা কি? তোদের মাথায় ঢুকবে না রে। আচ্ছা, বের করে দিলাম। এত বড় এগুলা কোথা থেকে আসে? এগুলা জন্মায় কেন? এগুলা